Good evening, ladies and gentlemen. Please settle down. This evening, the team from Department of Theatre and Performance Studies, University of Dhaka, Bangladesh, will be presenting Shajbalar Bilap, or Delirium of Twilight, a deconstruction of Jean Racine's Phaedra, directed by Dr. Israfil Shaheen. Phaedra, Queen of Athens, is consumed with love for her stepson Hippolytus. Like her mother, she is cursed by Venus to be drawn towards unlawful love. Meanwhile, Hippolytus is in love with the captive enemy princess Aricia. Phaedra's husband, King Theseus, is rumored to have died on an abduction mission. Phaedra wishes to die for the sake of his horse, but her nurse, Enon, tries all means to dissuade her. Thinking the king to be dead, Phaedra approaches Hippolytus to secure her children's future, but unable to control herself, she confesses her love to Hippolytus, who is naturally horrified. Unexpectedly, King Theseus returns safely and finds his whole family suspiciously avoiding him. Fearing that Phaedra might end her life because of the impossible choice that she must make, Enon accuses Hippolytus of harboring a shameful passion for his stepmother. Theseus, believing Enon's lies, exiles Hippolytus and curses him, calling upon Neptune to punish Hippolytus for lusting after Phaedra. While attempting to save Hippolytus, Phaedra discovers that he loves Aricia, and she turns bitterly upon Enon, who, ashamed, drowns herself in the sea. After talking to Aricia and hearing of Enon's death, Theseus regrets his decision to curse his son. But it's too late. Theramenes, bringing news of Hippolytus' brutal death. Phaedra clears Hippolytus' name before poisoning herself to death, and King Theseus is left desolate, having lost both his wife and son, but having gained a daughter in Aricia. Please, Shajbalar Bilap.
যুবরাজ হিপোলিটাসের পিতা রাজন্য থিসিয়াস। এই থিসিয়াসের অন্তর্ধান ঘটেছে 6 মাস হলো। রাজা নেই, তাই রাজ্য অস্থির রাজনীতির চক্রান্তে। কে হবেন থিসিয়াসের উত্তরাধিকার? রাজ্যের সুনীল আকাশে তাই অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। ওই যে পুঞ্জ পুঞ্জ কালো মেঘ এই নাগরিকদের মনে ত্রাসের বীজ বুনে দিয়েছে। অস্থির এই রাজনীতির বৃত্তের ভেতরে থিসিয়াসের স্ত্রী রানী ফেইড্রা বিচিত্র শঙ্কায় ভুগছে। তার ভেতরে যে জেগেছে দাহকালের এক প্রেম, ওই যে ওই যুবরাজ হিপোলিটাসের প্রতি। হে কি শুধুই কুহ কি মায়া, হায় হায় হে কি শুধুই কুহ কি মায়া। এই হিপোলিটাস ফেইড্রার পুত্র নয়, তার স্বামী থিসিয়াসের ঔরসজাত বীর পুত্র। তবে কি হয় ও বন্ধু, কি হয়? হিপোলিটাস কি ফেইড্রার পুত্র নয়? দেখুন পুত্রের প্রতি জননীর এই প্রেম কি উজ্জ্বল কল্লোলে ফেইড্রার অন্তরকে করছে তরঙ্গ বিক্ষুব্ধ। কখন যে দেখতে পাবো পথের উপর দিয়ে সোনালি ধুলো উড়িয়ে ছুটে যায় সেই রথ। ও বন্ধু ঔষধি, রাজনীতিতে টলছে যখন দেশ, তখন রানীমাতার হৃদয়ের এই ভালোবাসাকে, দেহের ভেতরে দেহকে, হৃদয়ের গভীরে হৃদয়কে পাবার এই টলটলায়মান অশ্রুপাত, এই আকুতি মানুষের জীবনের কোন স্বভাবকে জাগায়? বলতো হে বন্ধু, বলতো হে সুধী।
হায় হায় জীবনের নদী বাসে ভাঙানা। যুবরাজ, সবাই বলছে আপনি আমাদের ছেড়ে যাচ্ছেন, তাই আপনি যাবার আগে আমি এসেছি আপনার শোক আর আমার অশ্রুধারাকে একসাথে মেলাতে। তাছাড়া আমার একমাত্র পুত্র এখন পিতৃহারা। সেদিনও খুব বেশি দূরে নয়, যখন সে জানবে মৃত্যুর পালায় তার মাও চলে গেছে। কেবল আপনি পারেন তাকে রক্ষা করতে, কিন্তু এই ভেবে আমি সন্ত্রস্ত যে না জানি আমার দোষে আপনার ক্রোধের শিকার হয় আমার সন্তান। এমন নিজ চিন্তা আমার মনে প্রশ্রয় পেতে পারে না। আপনি শুধু দেখেছেন আমি আপনাকে আঘাত দিয়েছি, কিন্তু আমার মনে কি ছিল তা আপনি কখনোই দেখেননি। আমি এত দূর গিয়েছিলাম যে আমার সামনে আপনার নাম উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল। হে তো অতি পরিচিত বিষয়। নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকা মা সৎ সন্তানকে ঘৃণা করবে। আপনার জায়গায় অন্য কোনো নারী হলেও একই কাজ করত, বা আমার প্রতি আরো বেশি কঠিন হতো। হায় যুবরাজ, আপনি কোনোদিনই আমাকে একটু বুঝতে পারলেন না। আমাদের এখনো ভেঙে পড়বার সময় আসেনি। আপনার স্বামী হয়তো আবার এই সূর্যলোকে ফিরে আসবেন। না, তিনি কখনোই ফিরে আসবেন না। আপনার মাঝে তিনি বেঁচে আছেন। এই তো আমি আমার স্বামীকে দেখছি, আমি তার সাথে কথা বলছি। এমন এক আবেগে আমি উতলা যেটা সম্বরণ করা অসাধ্য। কি অদ্ভুত, কি অদ্ভুত প্রেম আপনার রাজা থিসিয়াসের প্রতি। আপনার ভালোবাসার আগুন এখনো অনির্বাণ। থিসিয়াস ছিলেন আপনার মতন, দৃষ্টিতে, কণ্ঠস্বরে, পৌরস দীপ্তিতে। তিনি ছিলেন আপনার মতন।
আপনি কি বলছেন? আপনি কি ভুলে গেছেন রাজা থিসিয়াস আপনার স্বামী আর আমার পিতা? আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি থিসিয়াস আমার স্বামী আর আপনার পিতা। আমায় ক্ষমা করবেন, আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে আমি হয়তো বিব্রত বোধ করছি। আমাকে যেতে দিন। শুনুন যুবরাজ, আমি আপনাকে ভালোবাসি। তাই আপনার প্রেমে উন্মাদ ফেডরা সরব অবলোকন করুন। ভাববেন না নিতান্ত অকারণে এমন লজ্জার কাহিনী আমি আপনাকে বলতে এসেছি। আমার একমাত্র পুত্রের ভবিষ্যৎ রক্ষায় আমি ব্যর্থ হতে চাই না। আমি যে শুধু আমার কথাই বললাম যুবরাজ, হায় আমি যে শুধু আমার কথাই বললাম যুবরাজ। এই তো ঠিক এখানে আমার হৃৎপিণ্ড, এখানে আমাকে বিদ্ধ করুন। কি করে থিসিয়াসের বিধবা স্ত্রী তার পুত্রকে ভালোবাসে? কি করে থিসিয়াসের বিধবা স্ত্রী তার পুত্রকে ভালোবাসে? চুপ করুন আপনি, দয়া করে চুপ করুন। আপনি কি করছেন রানী? শান্ত হন, বোঝার চেষ্টা করুন। কেউ এদিকে আসছে। এই অবস্থায় কিছুতেই আপনি ধরা পড়তে পারেন না। চলুন বলছি, বোঝার চেষ্টা করুন। কেউ দেখে ফেললে লজ্জার শেষ নাই। আসুন আমার সামনে। রাজমুকুট গিয়ে উঠুক অন্য কারো শিরে। কেন কেন এত বাড়াবাড়ি নন? তুমি কি মনে করো তোমার মিথ্যে প্রবোধে আমার যন্ত্রণা প্রশমিত হবে? আমাকে আড়াল দিয়ে রাখো। বড় বড় বেশি বলে ফেলেছি আমি। তুমি কেন এসে দাঁড়ালে মৃত্যু আর আমার মাঝে? সে তো একজন অকৃতজ্ঞ। তার মতো একজন অকৃতজ্ঞের প্রতি প্রেম নিবেদন না করে আপনার কি উচিত নয় রাজ্যভার গ্রহণ করে দেশ শাসনে মনোনিবেশ করা? দেশ শাসন করব আমি? আমি যখন মরতে বসেছি তুমি আমাকে দিচ্ছ দেশ শাসনের ভার।
মরণের ছায়া যখন আমার জীবন স্পর্শ করেছে, প্রায় ক্ষীণ শ্বাস যখন উঠে এসেছে আমার অধর প্রান্তে, আমাকে মিথ্যা মোহনীয় মায়ায় তুমি ফিরে আনলে জীবনে। এই তুমি বলেছ আবার প্রেম তখন পাপ মুক্ত। আপনাকে বাঁচাতে আমি কি না করতাম। কি কঠিন শীতলতায় সে তাকিয়ে দেখলো আপনি তার পায়ের কাছে আনত হয়েছেন। তার মাঝে যে রূঢ় মানুষটিকে আমি দেখলাম, তাকে ফেরটা কেন দেখেনি? অনেক হয়েছে নন, হিসেবে নয়, আমার আবেগের দাস হও। যাও যাও, খুঁজে বের কর তার হৃদয়ে সুরক্ষিত কোনো দ্বার। যাও, রাজমুকুট তার সামনে খেলনার মতো করে দোলাও। বলো আমি মৃত্যু পথযাত্রী। যাও, যে কৌশলে পারো তাকে রাজি করাও। যাও, আমার চেয়ে বরং তোমার কথায় তাকে বেশি তুষ্ট করবে। যাও ইনন, যাও, তোমার প্রত্যাবর্তনে আমার ভবিষ্যৎ বয়ে আনো। যাও। আমার এত অধপতনেও তোমার প্রতিশোধ স্পৃহা পরিতৃপ্ত নয়। তোমার তীর লক্ষ্য ভেদ করেছে। বিজয়ের পর কেন বিজিতের প্রতি এমন নিষ্ঠুরতা? তোমার নিষ্করুণ আঘাত যদি বিরাম না জানে, তবে আঘাত করো তাকে যে তোমার শত্রু। অবজ্ঞায় অহংকারে কোনোদিন সে তোমার মন্দিরে অবনত হয়নি। তোমার নাম তার অহংকারী শ্রবণে উষ্মা জাগায়। প্রতিশোধ নাও দেবী, তুমি প্রতিশোধ নাও। তোমার আর আমার লক্ষ্য আজ অভিন্ন। প্রেমাহত করো তুমি তাকে দেবী, তুমি তাকে প্রেমাহত করো। রানী, রানী, মিলন, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? যেই রাজাকে আমরা সকলে মৃত বলে ধরে নিয়েছিলাম, তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে দাঁড়াবেন। রাজা থিসিয়াসের জাহাজ ঘাটে ভিড়েছে। তিনি ক্রমশ এগিয়ে আসছেন এদিকে। তাকে দেখতে সকলে ভিড় করেছে। হিপোলিটাসের সন্ধানে বেরোতেই আমার কানে কোলাহল ভেসে এলো। কি করেছি আমি? কি করেছি আমি? আমার স্বামী বেঁচে আছে, সাথে থাকবে তার পুত্র। কি মুক্তি আমি তার সামনে দাঁড়াবো? ইনন, তোমার কি মনে হয় সে আমার অন্যায় গোপন করবে? সে কি পিতা ও রাজা উভয়কে প্রতারণা করবে? ইনন, তাহলে কেন তাকে জয়ী হতে দেয়া? যখন সবকিছু বদলে দেবার সুযোগ আমাদের হাতের মুঠোয়। যে অভিযোগে সে আপনাকে অভিযুক্ত করতে চায়, তার আগে আপনি তাকে একই অভিযোগে অভিযুক্ত করুন। একজন নিষ্পাপ মানুষের বিরুদ্ধে অভিযোগ করব আমি? আমার উপর আস্থা রাখুন, আপনি শুধু অবিচল থাকুন। আপনার মতো আমি অনুতপ্ত, সহস্র মৃত্যুর শিকার হব আমি আরো আগে। আপনার জন্যই আমার জীবন। আমি থিসিয়াসের সাথে কথা বলবো। আপনার সম্মান বাঁচাতে আমি সবকিছু করতে প্রস্তুত। এদিকে আসছেন।
প্রতীক্ষার পালা শেষ হলো। যখন ভাগ্যদেবী আমার দিকে মুখ তুলে তাকালেন, প্রিয়তমা, প্রিয়তমা, এসো, এসো প্রিয়তমা। দাঁড়ান। আপনার ভাষায় যে ভালোবাসার প্রকাশ, তার যোগ্য আমি নই। আপনি আপনি প্রতারিত হয়েছেন। কেন? আমার এমন অদ্ভুত অভ্যর্থনা কেন? তা ফেটটাই ভালো জানেন। কিন্তু আপনার অনুমতি পেলে আমি কোনোদিন তার দিকে আর দৃষ্টিপাত করব না। আপনার স্ত্রীর বিচরণের সকল ক্ষেত্রকে বিদায় জানাবার অনুমতি দিন। পুত্র, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও? আমি নিজে কখনোই তার সান্নিধ্য কামনা করিনি। আপনি তাকে সাথে করে এখানে নিয়ে এলেন, আর শেষ অভিযাত্রার পূর্বে আপনি ফেডরা এবং এরেসিয়াকে আমার দায়িত্বে রেখে গেলেন। আপনি ফিরেছেন, দায়িত্বের বন্ধন থেকে এবার আমায় মুক্তি দিন। আলস্যে দিনাতিপাত না করে আমার কি উচিত নয় যোগ্যতর প্রতিপক্ষের রক্তে আমার তরবারি আর বর্ষার ফোড়া লাগানো? আপনি একজন বীর পিতা, এমন বীর পিতার এক নামহীন পুত্র আমি। তাই দেরিতে হলেও সাহসিকতার প্রমাণ দিতে আমাকে বেরিয়ে যেতে দিন। আমি কি দেখছি? এ কোন বিভীষিকায় আচ্ছন্নে রাজপুরী? আমার কাছ থেকে সবাই পালিয়ে বেড়াচ্ছে কেন? চুপ করে থেকো না, কথা বলো। ফেটরা বলছে আমি প্রতারিত, কিন্তু কার দ্বারা? যে দোষী তার শাস্তি এখনো কেন হয়নি? যে দেশ এতবার আমার বাহুবলে রক্ষা পেয়েছে, সে কি তবে দোষীর প্রাণ রক্ষায় যথেষ্ট? নাকি আমার শত্রুর সাথে কোনো ধরনের যোগসূত্র রয়েছে নিজ পুত্রে? ফেটটাকে বলতেই হবে তার দুর্দশার কারণ কি। অপরাধ আর অপরাধী দুয়েরই মূলোৎপাটন করতে হবে আমার।
এ আমি কি দেখছি? এত বড় প্রতারক সে, পিতার সম্মান ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্রে সে লিপ্ত। তার কামনার চিহ্ন এই তরবারি আমার পরিচিত। অনেক বীরত্বের স্মারক হবে আশা করে আমি এই তরবারি তাকে দিয়েছিলাম। তবু কেন বাধা হয় দাঁড়ায়নি আমাদের রক্তের বন্ধন? আর ফেডরা বা কেন সাক্ষাতে অভিযোগ করেনি? লজ্জায় তিনি সবকিছু এড়িয়ে গেছেন। তবে রানী যে এখনো বেঁচে আছেন তার জন্য আপনি আমার কাছে ঋণী। কারণ বেদনা হতো রানীমা যখন নিজের জীবন নিতে উদ্যত, তখন আমি তাকে রক্ষা করি। শুধু আপনার ভয়ে ভীত হয়ে আর রানীর প্রতি ভালোবাসায় আপনাকে সবকিছু খুলে বললাম। আমার প্রথম দৃষ্টিতে সে কেমন অসহায় বোধ করল। তার সম্ভাষণহীন অবয়ব আর শীতল আলিঙ্গনে আমি হিম হয়ে যাই। কিন্তু তার এমন কদর্য আবেগ দৃষ্টিগোচর হয়েছিল। আপনার নিশ্চয় মনে আছে রানী তাকে সইতে পারতেন না। যুবরাজের কুরুচিপূর্ণ মনোভাবই রানীর ঘৃণার কারণ হয়েছিল। সেই প্রেম তাহলে এই ট্রোজেন এসে নতুন করে জ্বলে উঠেছিল, তাই না? আমি আপনাকে সবকিছু খুলে বলেছি। বেদনা হতো রানীমা অনেকক্ষণ ধরে একা। আপনি অনুমতি দিলে আমি রানীর কাছে যাই। প্রভু, সামনে এসে দাঁড়া। এত স্পর্ধা তোমার? তুমি এমন দানো যার উপর দেবরাজের বজ্র নিক্ষিপ্ত হওয়া উচিত। তুমি সে সব দস্যুদের মতন যাদের আমি পৃথিবী চাহনা করেছি। তোমার অস্বাভাবিক আর উৎকট কামনা যখন পিতৃসজ্জাকে কলুষিত করে, তখন কি করে পারো তোমার নষ্ট মুখ দেখাতে? চলে যাও সে অজানা দেশে যেখানে আমার সুখ্যাতির বার্তা আজও পৌঁছেনি। তোমার মতো নিজ সন্তানের জনক হয়ে যথেষ্ট অপমান আমি গায়ে মেখেছি। নিজের হাতে তোমায় হত্যা না করলে আমার কষ্টার্জিত বীর গাথা ভুলুণ্ঠিত হবে। বীরত্বের পুরস্কার স্বরূপ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার প্রার্থনা আপনি মঞ্জুর করবেন। ঘোরতর প্রয়োজনের কথা ভেবে দীর্ঘ আর নির্মম কারাবাসে আমি আপনার অমর শক্তি আনুকূল্য কামনা করিনি। কিন্তু আজ আমার সে মুহূর্ত উপস্থিত। একজন প্রতারিত পিতার পক্ষে প্রতিশোধ নিন। আমার বিশ্বাসঘাতক পুত্রকে আপনার রোশনের অবরুদ্ধ করুন। তার হীন লালসা ভেসে যাক তারই রক্ত প্লাবনে। আপনার ক্রোধে নিশ্চিত হোক আমার পুরস্কার।
ফেডরা করে লাম্পটের অভিযোগ আমার বিরুদ্ধে। আমি বিশ্বাস করতে পারছি না, আমি ভাষা হারিয়ে ফেলছি। ভেবেছ ফেডরা বলতে ভয় করবে যে পাশবিক লোলুপতা নিয়ে হামলে পড়েছ তার উপর, কিন্তু তোমার ফেলে আসা তরবারির ধারালো ফলা তোমার সে অপরাধকে ইঙ্গিত করে। হয় সে তরবারি, না হয় ফেডরার জীবন, যে কোনো একটা কিছুকে ছিনে নিলে ভালো করতে তুমি। এমন অশুভ অপবাদের বিপরীতে প্রকৃত সত্য উন্মোচনে উদ্ধত আমার অহম। কিন্তু আমি তা করব না, কারণ সেটা হবে আপনারই সহ্যের অতীত। বড় বড় অপরাধের মূলে থাকে ছোট ছোট অপরাধ। আজ যে সীমানা লঙ্ঘন করে, একদিন সে সকল পবিত্র বিধানই অস্বীকার করবে। সময়ও তো পারে না একদিনে ধার্মিককে কামুকে পরিণত করতে। আমার সতীসাধ্যী মায়ের রক্ত আমি কলুষিত করিনি কোনোদিন। নিজের গুণকীর্তন আমি করব না, শুধু বলবো ভাগ্য দেবী যদি আমায় একটি গুণ দিয়ে থাকেন, সেটা হলো কাম বিমুখতা, যার বিপরীত অভিযোগে আজ আমি অভিযুক্ত। তোমার এই অহংকার তোমার নীচতার পরিপন্থী, কিন্তু আমি তোমার নিষ্প্রিয়তার মর্ম বেশ বুঝতে পারছি। ফেডরাই তোমার লোলুপ নজরে পড়েছিল, আর কোনো নারী তোমায় নাড়া দেয়নি। না না প্রভু, আমি একজনকে ভালোবাসি, সে এরিসিয়া। সে ছাড়া অন্য কারো জন্যই আমার বুকে দহন বা দীর্ঘশ্বাস কোনোটাই নেই। তুমি এরিসিয়াকে ভালোবাসো, কিন্তু আমি তোমার চাল বুঝে নিয়েছি। অপবাদ থেকে মুক্ত হতে তোমার ছলো না। আমি যাকে ভালোবাসি তাকে এতদিন ধরে এড়িয়ে চলছি, আর এই প্রেম সম্পর্কে জানাতেই আমি ভয়ে ভয়ে আপনার কাছে এসেছি। তবু কেন আপনি আপনার ভ্রান্ত মতে অনর? মিথ্যা হলফের সঠিক ক্লান্তি নেই, সত্যতার ভান আর ঠক বচন আমায় ক্লান্ত করো না। আমার কথা আপনার কাছে ভান বা প্রতারণা মনে হতে পারে, কিন্তু একমাত্র ফেডরাই জানে এটা কতটা সত্য। তোমার আস্ফালনে আমার ক্রোধ টকবক করে ফুটছে। চলে যাও। যে পথ তুমি বেছে নিয়েছ তারপরে সমাপ্তি তোমার রক্তে। পাতালের সে অন্ধকার নদীর দিব্যি করে দেবতারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি রক্ষা করবেন। পুত্র, আমি তোমাকে ভালোবাসতাম, কি করে এমন নিজ সন্তানের জনক হলাম? কি করে এমন নিজ সন্তানের জনক হলাম? কি করে এমন নিজ? এখনো যদি সময় থেকে থাকে তাকে রক্ষা করুন। আমি চাই না আমার কারণে আপনার হাতে উঠে আসুক সেই রক্ত। না, আমার রক্ত আমার হাতে উঠে আসেনি। দেবতাদের কাছে তার পতন ঘটবে। তুমি জানো সে কি বলেছে? কি বলেছে? সে বলেছে তুমি মিথ্যাবাদী। সে আরো বলেছে সে তার প্রাণ মন সব সঁপে দিয়েছে এরিসিয়াকে।
এরিসিয়াকে? হতে পারে না, হতে পারে না। আমি দেবতাদের বেদিতে অনুনয় করে বলি, তারা যেন আমার প্রতিশ্রুতি রক্ষা করেন। কোন বার্তা এসে আমার কানে আঘাত করছে? হিপোলিটাস ভালোবাসতে জানে, কিন্তু সে ভালোবাসা আমার জন্য নয়। এরিসিয়া, এরিসিয়া খুঁজে পেয়েছে তার মনের ঠিকানা। না, আমাকে যে চরম অবজ্ঞায় প্রত্যাখ্যান করে, আমি কি তাকে রক্ষা করব? আমাকে যে চরম অবজ্ঞায় প্রত্যাখ্যান করে, আমি কি তাকে রক্ষা করব? রানী, আমার একজন প্রতিদ্বন্দ্বী ছিল, তুমি ভাবতে পারো কে সে? আপনার প্রতিদ্বন্দ্বী? এরিসিয়া। এরিসিয়া খুঁজে পেয়েছে হিপোলিটাসের হৃদয়ের ঠিকানা। এ আমি কার নাম শুনছি? যার জন্য আকুল হয়ে আমি বাঁচার ইচ্ছে হারিয়েছি, অশ্রু জলে তৃষ্ণা মিটিয়ে আমি গড়ল আহার করেছি। সেই হিপোলিটাস আজ এরিসিয়াকে ভালোবাসে। রানী, অযথা ত্রস্ত হবেন না, নতুন করে ভেবে দেখুন। ভালোবাসা তো এমন কিছু নয় যা কেউ কখনো দেখেনি বা শোনেনি। এমন তো নয় যে আপনি প্রথম ভালোবাসার ফাঁদে পা দিয়েছেন। এমনকি অলিম্পাস নিবাসী দেবতারা, যারা মানুষের দোষে বজ্র ছোড়েন, তাদের অবৈধ কামনার অনেক ইতিহাস রয়েছে। হতভাগী, তুমি কি শেষ দিন পর্যন্ত এমন বিষ ঢালতে থাকবে আমার কানে? তুমি ভেবে দেখো, তুমি কিভাবে শেষ করেছো আমায়। যে হিপোলিটাসকে আমি এড়িয়ে যেতে চেয়েছি, তুমি বলেছো তার সাথে সাক্ষাৎ করা দোষের নয়। এ কেমন মিশ্র চরিত্র তোমার। আমি তোমাকে ঘৃণা করি। যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে। তুমি একটা রাক্ষসী, তুমি যাও। যার জন্য সমস্ত জীবন দিয়েছি, হয়তো এটাই আমার প্রাপ্য ছিল। এরিসিয়া, এরিসিয়া,
আমার অশ্রু নদী পেরিয়ে আপনি কোন নির্বাসন মেনে নিতে চান? আপনি যদি নির্বাসন মেনে নেন, তবে আমাকে আমার মতো থাকতে দিন। আপনার পিতার কাছে সত্য উন্মোচন করুন। আমি তাকে যা বলেছি তার চেয়ে বেশি কি বলতে পারতাম? বলতাম ফেডরার ব্যভিচারের কথা। কি করে পারতাম এরিসিয়া? সবকিছু বলে দিয়ে আমার পিতা আর তার দেশের মর্যাদা হানি করতে? আজ হোক কাল হোক ফেডরা তার প্রাপ্য শাস্তি বুঝে পাবেই। কৃতকর্মের জন্য তাকে লজ্জিত হতেই হবে। আমার আহ্বানে সাড়া দাও এরিসিয়া, চলো আমার সাথে, চলো। শক্তিশালী রাষ্ট্রগুলো আমার সাথেই রয়েছে, চলো আমার সাথে। কি হয়েছে তোমার? আমার সমগ্র সত্তায় যখন আগুন জ্বলছে তখন কেন তোমার এই শীতলতা? তুমি কি তবে নির্বাসিতের সঙ্গী হতে শঙ্কিত? না, কি মধুর এই নির্বাসনের অংশীদার হওয়া, সবার অগোচরে আপনার সাহচর্যে, আপনার সঙ্গে একসাথে। কিন্তু আমার আশঙ্কা এই যে শাস্ত্র মতে আবদ্ধ না হয়ে আপনার সঙ্গে দেশ ত্যাগ করা অসম্মানের কিনা। তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে আমরা মন্দিরে যাব। সেখানে গিয়ে আমরা আমাদের অনন্ত প্রেমের প্রতিজ্ঞা করব। আমাদের ভালোবাসার সাক্ষী হবেন মন্দিরের দেবতা স্বয়ং। চলো এরিসিয়া, চলো আমার সাথে, চলো। রাজা এদিকে আসছেন, আপনি পালান। আর বিশ্বস্ত কাউকে রেখে যান যে আমাকে আপনার কাছে নিয়ে যাবে। পালান, পালান, পালান। এরিসিয়া, এরিসিয়া, হিপোলিটাস কেন এসেছিল? তিনি এসেছিলেন শেষ বিদায় জানাতে। তোমার উচিত ছিল তাকে পথভ্রষ্ট না হবার পরামর্শ দেওয়া। কি করে পারলে এমন নিচ একজনের সাথে সম্পর্ক করতে? আপনি কি করে পারলেন নিজ সন্তানের সফেদ যৌবনের উপরে কালিমা ছিটিয়ে দিতে? আমার বিশ্বাস কোনো এক কালো মেঘ আপনার দৃষ্টি আচ্ছন্ন করে রেখেছে। আপনি সাবধান হন প্রভু, আপনি সাবধান হন। একটি রাক্ষস এখনো বেঁচে আছে। কে? একটি রাক্ষস এই পৃথিবীতে এখনো বেঁচে আছে। কে? আপনি সাবধান হন। কে? আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি আপনার হচ্ছি। সাবধান হন প্রভু, একটি রাক্ষস এখনো বেঁচে আছে। কি বলতে চাইছে? কি যেন বলতে চেয়ে সে থেমে গেল। আমার কাছ থেকে সবাই কি লুকাচ্ছে, কিন্তু আমি যে নিজের অন্তরাত্মায় কার এক করুণ কণ্ঠস্বর শুনতে পাই। অব্যক্ত এক যন্ত্রণা জমে উঠছে আমার বুকে। হিরণকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে, আরো স্পষ্ট করে সব জানতে হবে। এখনো সব জানা হয়নি। প্রভু, আমি জানি না প্রভু রানীমা কি নিয়ে ভাবছেন, কিন্তু তিনি অত্যন্ত ভীতিকর অবস্থায় রয়েছেন। তার চোখে মুখে
মারাত্মক নিরাশা, কালে মৃতের বিবর্ণতা। তার কাছে অপমানিত হয়ে ইনন সমুদ্রে ঝাঁপ দিয়েছে প্রভু। এ তুমি কি শোনাচ্ছ আমাকে? হ্যাঁ প্রভু, এই মৃত্যু তাকে আরো বেশি অশান্ত করে তুলেছে। তার উন্মাদনা আরো বেড়ে গিয়েছে। তিনি মাঝে মাঝে অস্থির হয়ে তার শিশু সন্তানদের বুকে জড়িয়ে ধরছেন, আবার নির্মম ভাবে দূরে ঠেলে দিয়ে উদ্দেশ্যহীন ভাবে পায়চারি করছে। তার শূন্য দৃষ্টিতে তিনি আর আমাদের চিনতে পারছেন না প্রভু। পিতা অনুনয় করি, আপনি যদি একবার ভিতরে গিয়ে দেখতেন প্রভু। মারা গেছে। ফেটরা মরতে চায়। কে আছো? কে আছো? আমার পুত্রকে ডেকে নিয়ে আসো। ও কি বলতে চায় আমি তা শুনবো। কে আছো? আমার পুত্রকে ডেকে নিয়ে আসো। আপনি, আমার পুত্র কোথায়? শৈশব আপনার পরামর্শে বড় হয়েছে সে, কিন্তু আজ কেন আপনাকে উচ্ছ্বসিত নয়নে চেয়ে দেখি। কোথায় আমার পুত্র? রে রে বড় দেরি করে আজ আপনি সন্তানের প্রতি সদয় হচ্ছেন মহারাজ। যখন হিপোলিট আসার নেই। প্রভু, প্রভু, আজ মৃত্যু ঘটেছে আমার দেখা সেরা মানবের, যার অপরাধ ছিল নগণ্য। আমার পুত্র মারা গেছে। কি ঘটেছিল? আমরা নগরীর তোরণে পৌঁছতেই দেখি তার রথ চলতে শুরু করেছে। হ্যাঁ, তাকে ঘিরে তারই মতো নির্বাক আর গম্ভীর মুখে চলছিল তার সহযোদ্ধারা, কিন্তু হঠাৎ
সমুদ্রের তল থেকে উঠে আসা এক প্রচন্ড চিৎকারে আকাশের নীরবতা খণ্ড বিখণ্ড হয়। অচিরেই সেই ভয়ানক শব্দের প্রত্যুত্তরে প্রতিধ্বনি ওঠে পাতালের গভীর থেকে। আমাদের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাবার উপক্রম হয়। অশ্ব দলের কেশর দাঁড়িয়ে যা। ঠিক তখনই সমুদ্র থেকে উঠে এলো এক ভয়াল দানব, হায় শিওয়ালা ড্রাগন দানব, হায় উগ্র ভয়াল সে দানব। অর্ধেক ষাঁড় আর অর্ধেক ছাগলের ভয়ানক উগ্র রসের ঘোরে সে তার দীর্ঘ লেজ, কুণ্ডুলির পর কুণ্ডুলি পাকা, প্রচন্ড গর্জনে সমগ্র তল্লাট কাঁপিয়ে তোলে। তার দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসে বাতাস অবরুদ্ধ হয়ে আসে। বুঝতে কার দেরি হয় না, এর বিরুদ্ধে লড়াই করা বৃথা। ছুটতে ছুটতে এক মন্দিরে গিয়ে সবাই প্রাণে বাঁচে। শুধু হিপোলিটাস সাহস করে তার মুখোমুখি দাঁড়াবার। এই হিপোলিটাসের আদেশ বা অনুনয়ে তারা তখন বধির। হিপোলিটাস তবু আপ্রাণ চেষ্টা করছিল তাদের থামাবার, কিন্তু কোনো ফল হয় না। শুধু লাগামের টানে আর তুপিনের চোটে চাক চাক রক্ত ছড়তে থাকে। ত্রাসে দিশে হারা হয়ে তারা ছুটতে শুরু করে পাথরের উপর দিয়ে। হিপোলিটাস অসহায়ের মতো দেখে পাথরের সাথে আঘাতে আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে যায় তার রথ। লাগামের সাথে জড়িয়ে পেঁচিয়ে এসে পড়ে যায়। আমায় ক্ষমা করবেন, সেই নির্মম দৃশ্য হয়ে থাকলো আমার অশ্রুধারার শেষ উৎস। হে আমি কি দেখলাম প্রভু, হে আমি কি দেখলাম প্রভু, হে আমি কি দেখলাম প্রভু, হিপোলিটাসকে টেনে নেয়, হায় বীর পুত্রকে টেনে নেয়, হায় টেনে হিচড়ে নিয়ে যায়। তারপর সেখানে আসে সলাজ এরিসিয়া। সে চলেছিল হিপোলিটাসের সঙ্গী হতে। সে এলো, এসে দেখলো রক্তে ভেজা তপ্ত ঘাসের প্রান্তরে অবিন্যস্ত হয়ে পড়ে থাকা এই বিকৃত বিবর্ণ একটি দেহ। বসুধা তুমি মাটির আদরে
ভিতরে না সে যে ঘুমায়াছে। মনে তুমি ব্যাকুলিয়া শুধুই কেন কাহাদরে সে যে ঘুমায়াছে। এই দুনিয়াতে পাখি কেন গো আসিয়াছিলে, কি কথা বলিয়া গেলে ও হায় চলিয়া গেলে। পালক খসাইয়া হৃদয় রাখিয়া গেলে ও হায় চলিয়া গেলে, ও হায় চলিয়া গেলে। ও হায় বসুধা তুমি মাটির দোরে শয়ানো কাতরে আমার পরাণ জাদুরে, আমার পরাণ জাদুরে। ও পারেরো ডাকে সেজে, ও পারেরো ডাকে সেজে চলিয়া যে গেলে আমার পরাণের জাদুরে, আমার পরাণের জাদুরে, সে যে ঘুমায়াছে, সে যে ঘুমায়াছে, সে যে আমার ক্ষতিকর নীরবতা ভাঙতেই হবে। আমি চেয়েছিলাম সেই তরবারিতে মৃত্যু, যে তরবারি আপনার পুত্রের সুচিতার প্রতীক। আমার অনুশোচনার কথা বলে যেতে আমি বেছে নিয়েছি মৃত্যুর অনেক ধীর পথ। দৃশ্যমান সব কিছু বর্ণ হারিয়ে অস্পষ্ট হয়ে যাচ্ছে। আকাশ, পৃথিবী, সঙ্গীত, সব কিছু ম্রিয়মান। মৃত্যু এসে মাটি ছিটিয়ে আমার দৃষ্টি আচ্ছন্ন করে দিচ্ছে।
রূপের মহিমা বাজায় রাধিকার শ্যাম Thank you very much. I request the director of the play, Mr. Struggle, to kindly come up onto the stage. And I will also request Mr. Operator Long, who is in the audience. Mr. Long, to offer applause to the director. As the day is going along, so and the next team is waiting for their technical time, so maybe we can continue the discussion in the foyer, or you can also do it during the lunch tomorrow. Yeah, I have a few informations for you. Number one, for all the students and faculty who may go to the National Cultural Festival now, there are many food stalls there and you can choose your dinner there. Our bus and cars will take you there. And tomorrow the students may need to report at the reception of where you are staying at 8:15. There is a little roadblock there tomorrow, so you have to walk for 3-4 minutes to get into the bus. So please be at the reception at 8:15 tomorrow at your where you are staying. I'm also very happy that Mr. Adam Martel from La Salle has kindly agreed to take a workshop on this. Tomorrow the Indonesia team is not being able to take the workshop, so if Mr. Adam Martel can take the workshop at 2:30, that would be added advantage for us. And tomorrow the Indonesia team will perform at 5:15 at this auditorium. So that is one added thing. The workshop with Bangladesh, which is supposed to happen here, the venue has shifted to Chahumuk, the other big studio, but our people will show you that tomorrow. And tomorrow's schedule is all printed and they are waiting for you at the reception. And have a very good evening. Thank you. One more information, last but not the least and not the nicest one. You all have got the students and faculty, they have got their party. So the food, whatever you choose at the venue, kindly take from your party. Thank you. instrument সব শিখে নিচ্ছেন আমাদের জিনিসগুলো